নমস্কার, দেখছেন এবিপি আনন্দ, আপনাদের সঙ্গে আমি পাপিয়া। শুরু করছি সরগরম প্লাস। পাপিয়ার সঙ্গে আমি দেবস্মিতা। দেখুন, এসএসসির দেওয়া নিয়োগ দুর্নীতিতে দাগিদের তালিকা ঘিরে একেবারে তোলপাড় পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। শাসক বিধায়কের মেয়ে, পুত্রবধূ থেকে শুরু করে তৃণমূল কাউন্সিলর, খোদ তৃণমূল নেতা, তৃণমূল নেতার ছেলে, কি নেই সেই তালিকায়? অস্বস্তি বাড়ছে শাসক দলের। দাগিদের পাশাপাশি ভবিষ্যৎ অন্ধকার হয়ে গেছে যোগ্য শিক্ষকদেরও। আর তার মধ্যেই সামনে আসছে দুর্নীতির কোটি কোটি টাকার অঙ্ক। নিয়োগ দুর্নীতি মামলায় বড়ার তৃণমূল বিধায়কই মূল চক্রী, দাবি করছে ইডি। অন্যদিকে দেখুন, এ রাজ্যের ভোট হিংসার ছবিটা কোনোভাবেই বদল হয় না। তা সেই নির্বাচন অর্থাৎ সমবায় নির্বাচনই হোক না কেন, বংশীহারের সেই ছবি আপনাদের সামনে রাখবো। সমবায় নির্বাচন ঘিরে তুলকালামের ছবিটা যদি এই হয় 2026-এ 294টা আসনে, তাহলে কি হতে চলেছে? সেই উদ্বেগ থেকেই বলি, শাসক দল যে বলে রাস্তায় দাঁড়িয়ে আছে উন্নয়ন, আর সেই রাস্তায় কিনা পদে পদে মরণ ফাঁদ। আর শুরুতে ঠিক যে প্রতিবেদনের দিকে নজর রাখবো, শনিবার রাতে দাগিদের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। এবার সেই দাগি তালিকার দাগ লাগলো তৃণমূলের গায়েও। এসএসসির প্রকাশ করা দাগিদের তালিকায় নাম রয়েছে পানিহাটি তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের পুত্রবধূ থেকে চোপড়ার তৃণমূল বিধায়ক হামিদুল রহমানের মেয়ে, নিউ ব্যারাকপুর পুরসভার উপপুরপ্রধান স্বপ্না বিশ্বাসের মেয়ে। এসএসসির দাগি তালিকায় নাম রয়েছে উত্তর দিনাজপুর জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি কবিতা বর্মনের, যিনি বর্তমানে আবার বিজেপিতে রয়েছেন। সুপ্রিম কোর্টের নির্দেশে স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় শনিবার রাতে দাগিদের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। এবার সেই দাগি তালিকার দাগ লাগলো তৃণমূলের গায়েও। কোথাও খোদ বিধায়কের মেয়ে বৌমা, তো কোথাও উপপ্রধানের মেয়ে থেকে খোদ জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি। এসএসসি প্রকাশ করা দাগিদের তালিকায় 1269 নম্বরে নাম রয়েছে উত্তর 24 পরগনার পানিহাটির তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের পুত্রবধূ শম্পা ঘোষের। নৈহাটির মহেন্দ্র হাই স্কুলে জীবন বিজ্ঞানের শিক্ষিকা ছিলেন শম্পা ঘোষ। Law will take its own course. কোনো কাগজ এসে থাকে আমি চেক করে বলবো, তবে ম্যাটারটা হাইকোর্ট সুপ্রিম কোর্ট চলছে। হাইকোর্ট সুপ্রিম কোর্টের বিচারে সত্যতা বেরিয়ে আসবে, মিথ্যাও বেরিয়ে আসবে। এই উত্তর 24 পরগনারই নিউ ব্যারাকপুর পুরসভার উপপ্রধান স্বপ্না বিশ্বাস। মেয়ে শতাব্দী বিশ্বাসের নাম রয়েছে এসএসসির প্রকাশ করা দাগি তালিকার 1360 নম্বরে। নিউ ব্যারাকপুর মাসুন্দা বয়েজ হাই স্কুলের শিক্ষিকা ছিলেন শতাব্দী বিশ্বাস। ওই স্কুলেরই পরিচালন সমিতির সভাপতি তাঁর মা স্বপ্না বিশ্বাস। আমরা এর মধ্যে কোনো কিছু জানি না, এইগুলো হচ্ছে কেন সেটাও জানি না। কি করা যাবে, এখন রয়েছে তারা বুঝবে, এখন তারাই বুঝবে, আরো যারা ওর সাথী আছে তারাই বুঝবে যে কি করা যাবে কি না করা যাবে, এটা হলো কেন। তখন সরকারি নির্দেশে উনি স্কুলে আসা বন্ধ হয়ে গেছে, তখন আমরা বুঝেছিলাম হয়তো কোনো অসুবিধা আছে। তবে ভালো ছিলেন এবং সবার সাথে খুব ভালো ব্যবহার করতেন, মানে স্কুলে তার ভূমিকা ভালো ছিল। এটা টিপ অফ দ্য আইসবার্গ, আর এরকম প্রচুর দাগি ভর্তি হয়ে আছে তৃণমূল দলে। এ তো শুধু সুপ্রিম কোর্টের চাপ খেয়ে এরা বাপ করছে। আমার আপনার টাকা খরচ করে দাগি অপরাধীদের বাঁচাতে হাইকোর্ট সুপ্রিম কোর্ট করার পর যখন সুপ্রিম কোর্টে ধাক্কা খেলো, তখন ইচ্ছা না থাকা সত্ত্বেও 1800 লোকের নাম বার করেছে। তবে শুধুমাত্র তৃণমূল নেতা নেত্রীদের পরিজনদের নামই নয়, এসএসসির দাগি তালিকায় 589 নম্বরের নাম রয়েছে উত্তর দিনাজপুরের কবিতা বর্মনের। ইটাহারের বালিজোল হাই স্কুলের বাংলার শিক্ষিকা ছিলেন তিনি। বর্তমানে বিজেপির সঙ্গে যুক্ত থাকলেও 2018 থেকে 2023 সাল পর্যন্ত তিনি ছিলেন তৃণমূল পরিচালিত উত্তর দিনাজপুরের জেলা পরিষদের সভাধিপতি। আমি জেলা পরিষদের সভাধিপতি ছিলাম। দেখেন, এই লিস্টটা সঠিক না, কি হয়েছে আমি ঠিক জানি না, আর এ বিষয়ে আমি এখন কিছু বলতেও চাই না। আমাদের যা বলার আমরা কোর্টে গিয়ে বলবো। আদালতে যাচ্ছেন? অবশ্যই যাব। এসএসসি ল্যাম্প পোস্ট সব হচ্ছে কালীঘাট থেকে, নইলে 14 তলা থেকে। সংখ্যা যাই হোক, একটা সরকার স্বীকার করলো 1804 জনকে অবৈধভাবে চাকরি দিয়েছে। 3000 প্রাইমারি চাকরি দেওয়ার জন্য যদি হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ওম প্রকাশ চৌতালাকে 6 বছর জেলে থাকতে হয়, হোয়াই নট মমতা ব্যানার্জি? হরিয়ানার মুখ্যমন্ত্রী 6 বছর জেল হলে লিডার অফ অপোজিশন, তাকে ঘুষ নিতে গিয়ে দেখা গেছে, তাকে লিডার অফ অপোজিশন করা হলো কেন? পশ্চিমবাংলার অন্য কোনো মন্ত্রীকে তো দেখা যায়নি ঘুষ নিতে। এসএসসি দুর্নীতির সঙ্গে মমতা ব্যানার্জির সম্পর্কটা কোথায়?
মুশকিলটা হচ্ছে শুভেন্দু অধিকারীকে যারা দেশের মানুষ দেখলো ঘুষ নিতে, তৃণমূল কংগ্রেসের মন্ত্রীকে তো ঘুষ নিতে দেখেনি। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অপরাধ মানুষ নিজের চোখে দেখেছে, আর শুভেন্দু অধিকারীকে দল প্রমোশন দিয়ে লিডার অফ অপোজিশন বানিয়েছে। শনিবার রাত 8টা নাগাদ প্রথম তালিকার পর গভীর রাতে আরো দুজনের নামের তালিকা প্রকাশ করে এসএসসি, যেখানে 1 নম্বরে নাম রয়েছে রোশনারা বেগমের, যিনি চোপড়ার তৃণমূল বিধায়ক হামিদুল রহমানের মেয়ে। কালীগঞ্জ হাই স্কুলের ইংরেজির শিক্ষিকা ছিলেন তিনি। বলার কি আছে, আমার ভেরিফাই করবে, ভেরিফাই করে দেখবে যেটা লিগ্যাল হয় সেটা করবে, এতে বলার কি আছে আমার। এই নিয়োগ দুর্নীতি তদন্তে নেমে দেখা যায় ওএমআর শিট মূল্যায়নের দায়িত্বে থাকা গাজিয়াবাদের সংস্থার হার্ড ডিস্কে নাম্বার 0, অথচ এসএসসির ডেটাবেসে সেই নম্বরই বেড়ে হয়ে গিয়েছে 53। কলকাতা হাইকোর্টের নির্দেশে 2022 সালের ডিসেম্বর মাসে এরকম নম্বরের ফারাক থাকা 952 জনের তালিকা প্রকাশ করেছিল স্কুল সার্ভিস কমিশন। সেই তালিকায় 212 নম্বরে নাম ছিল রোশনারা বেগমের। এখানেই প্রশ্ন উঠছে, যেখানে আগেই এই নাম তালিকায় রেখেছিল এসএসসি, সেখানে শনিবার প্রথম তালিকায় নাম থাকলো না কেন? যদিও পরে দুজনের নাম প্রকাশ নিয়ে এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের কোনো প্রতিক্রিয়া মেলেনি। সমীরণ পাল, সুদীপ চক্রবর্তী ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। আপনারা কালকে সবাই প্রত্যক্ষ করেছেন, দীর্ঘ টালবাহানার পর ঠিক রাত 8টায় এসএসসি তালিকা প্রকাশ করলো। যে দাগিদের তালিকায় সকলের নজর ছিল, 35 পাতার সেই তালিকা, যদিও সেখানে দুজনের নাম না আমরা কল্পনাও করিনি। যে উত্তেজনা তখন ছিল, তারপর উত্তেজনা কমলো তো নাই, উল্টে আরো বেড়ে গেল। কেন বলছি কথা? কারণ দ্বিতীয় তালিকার যেটা বেরোলো মাঝরাতে, সেখানে দুজনের নাম, এবং প্রথম নাম রয়েছে কার? রোশনারা বেগমের, চোপড়া তৃণমূল বিধায়ক হামিদুল রহমানের মেয়ে। রাহুলদার কাছে আসবো। রাহুলদা, মানে একটা এত টালবাহানা, তারপর দ্বিতীয় তালিকায় আবার বিধায়কের নাম বলেই কি, মানে যেটা বিরোধীরা বলছে বিধায়কের মেয়ের নাম রয়েছে বলেই কি আবার সেকেন্ড লিস্টটা বের করতে হলো? তাহলে প্রথম তালিকায় নাম থাকলো না কেন? তার মানে দেখো, প্রথম কথা, এসএসসি যে লিস্ট বের করেছে সেখানে কে তৃণমূলের বিধায়ক, কে কোথাকার বিধায়ক, কে কোন দল করে, এর কোনো মানে রাখার একটা লিস্ট বের করেছে। এবং তুমি যে 48 পাতা রিপোর্ট যদি দেখো, তাতে 1806 জনের নাম ছিল। আজকের দিনে দাঁড়িয়ে বারবার যে বলা হচ্ছে তৃণমূল কংগ্রেসের সঙ্গে সম্পর্কিত, তৃণমূল কংগ্রেসের লোকজন, তিনি কজন আছে পাপিয়া? এই যে তোমরা একটু আগে দেবস্মিতা বলছিল কজন আছে, আমাকে বলো কজন আছে। বাকিরা কারা? এই বাকির যে লম্বা লিস্টটা, তাদের পূর্ব মেদিনীপুরে কজন আছে, বাঁকুড়ার কজন আছে, এরা কার জন্য ঢুকেছে মানলাম আমি তুমি 10 জন 12 জন ম্যাক্সিমাম দেখাতে পারবে, কজন দেখিয়েছো? এই যে তুমি এক্ষুনি পানিহাটি বিধায়কের মেয়ের নাম দেখালে, রোশনারা বেগমের কথা বললে, এরা কটা নাম তুমি দেখাতে পারবে? বাকি যারা আছে তাদের মধ্যে 1700 জন তো পূর্ব মেদিনীপুর থেকে এসছে। তা কার জন্য, কার পৃষ্ঠপোষকতায় তারা ঢুকেছে? কে ছিল তখন? কোথায় শুভেন্দু অধিকারী? বিশ্বাস করুন, আমি না সংখ্যাটা এইভাবে দেখছি না, আমরা সংখ্যাটা দেখছি এইভাবে যে 26,572 জন যাদের চাকরি চলে গেছে, সেই চাকরিহারাদের তাদের অবস্থা কি কারণে হয়েছে? এই প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে। সেই মুখগুলো মনে পড়ছে আপনাদের দীর্ঘদিন ধরে যারা রাস্তায় বসে রয়েছে। সমস্যা কোথায় যেন পাপিয়া, যারা আজকে দাঁড়িয়ে সেই প্যানেলটা বাতিল করেছে, তুমি যে যুক্তিতেই বলো না কেন, পরবর্তীকালে দাঁড়িয়ে আজকে যখন নতুন করে পরীক্ষা নেওয়ার কথা বলছে, সুপ্রিম কোর্টে বলছে, তখনও তারা চাইছে এটাও বাতিল হয়ে যাক, আর কোনো পরীক্ষার দরকার নেই। আজকে বলতে চাইছে যে আরো বেশি তালিকা যখন প্রকাশ করলো এসএসসি, যদি প্রথমে করে দিত, চাল আর কাপড় আলাদা হয়ে যেত, তাহলে তো এই জায়গায় আসতোই না, জল এত দূর বড়তোই না। তোমাকে একটা খুব অদ্ভুত কথা বলি পাপিয়া, তুমি জানি না দেখেছো কিনা, তুমি রিপোর্টটা যদি পড়ো, সেখানে দেখবে কোথাও এমন জায়গায় লেখা নেই যেখানে বলছে টেন্ডারটা পরীক্ষা দিতে পারবে না, কোথাও লেখা। আমার বক্তব্য হতে পারে, বাকি সব ক্লজ মানছি আমি। 806 জনের বদলে যারা বলছে এতে 6000 হতো, 5000 ছিল, 10000 ছিল, তার মানে তারা চাইছে এই পরীক্ষাটাও বাতিল হোক। এই পরীক্ষাটা যাতে না হয়, যেমন পুরো প্যানেলটার লিস্ট বাতিল হয়েছে, এটাও কিন্তু সেখানেই রাহুলদা একটা বিষয়, এই 1806 জনের মধ্যে মানে এত জনের নাম কেন সেই শাসক দলের সঙ্গে যুক্ত থাকবে, এই প্রশ্নটা থাকছেই তো অবশ্যই। আমি এখান থেকে শতরূপাদির কাছে যাব। মানে শতরূপাদি, একটা বিষয় যেটা রয়েছে, দেখুন ভুরি ভুরি শাসক দলের যোগ রয়েছে, যে সেরকম নাম প্রকাশ্যে এসেছে। একটা কথা আমরা প্রথম থেকেই শুনেছিলাম, যখন পার্থ চট্টোপাধ্যায়কে ধরা হয়েছিল, যে তৃণমূল বিধায়করা এই নামের তালিকা, এই সুপারিশ পাঠাতো, তাহলে সেভাবেই চাকরিটা হয়েছে, সেটা আবারও প্রমাণিত। একদম দেবস্মিতা, অধীর অপেক্ষার পর পাপিয়া অলরেডি বললো যে যেটা সারাদিন ধরে বেরোবার কথা, এখন নয় তখন নয়, অবশেষে 8টায় যখন বেরোলো, আমরা দেখলাম একেবারে প্রতিবিম্ব এগিয়ে বাংলা, মানবিক সরকার, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে মেয়েদের সশক্তিকরণ, মহিলাদের সশক্তিকরণ একেবারে নমুনা এই লিস্টটা। এর বউ, তার মেয়ে, তার পুত্রবধূ, যেখানে নাকি আমরা রোজ শুনি বধূ নির্যাতন হয়, এখানে বধূদেরও প্র্যাকটিক্যালি টাকা পয়সার তো দরকারই নেই বোধহয় এখানে দেবো, আমি জানি না নিজেদের মধ্যে কি আন্ডারস্ট্যান্ডিং। তো লিস্টটা তো এই, এবং অনেক জনপ্রতিনিধি।
হ্যাঁ আমি জানি আরও অনেক কথা উঠবে, অন্য অন্য অনেক জেলা টেলা নিয়ে কথা বললো, কিন্তু এটা একেবারে মানে আবারও আমি বলছি মানবিক সরকার এর একেবারে প্রতিবিম্ব, যে এইটাই কিন্তু আমরা এতদিন ধরে বলে আসছি যে শুধু তৃণমূলের নেতা, বড় নেতা, মেজ নেতা, সেজ নেতা, মমতা ব্যানার্জি তার আত্মীয়, এই নিয়ে পুরো লিস্ট। আমি রাহুল দা খুব সুন্দর বললেন যে এত সৎ এসএসসি, আজকে কুণাল ঘোষও বলেছে যে না আমরা এতে এসএসসির লিস্টে পুরো প্রমাণ দেওয়া হয়েছে যে ডাজেন্ট ম্যাটার যদি তৃণমূলের সঙ্গে যদি যোগাযোগ থাকেও তাহলেও শুধু রোল নাম্বার দিচ্ছে। তাহলে এই সততা 9 বছর ধরে কোথায় গেছিল? 8 বছর ধরে প্র্যাকটিক্যালি এই কেসটা চলছে, অসংখ্য মানুষ রাস্তায় গড়াগড়ি খাচ্ছে, তাদের চাকরি চলে গেছে। আমি এখান থেকে একটু অ্যাড করতে চাইবো, আমি আপনার কাছেই যাব। এই যে তালিকাটা প্রকাশ হয়েছে শতরূপাদি, আমরা কিন্তু এটাও দেখেছি যেখানে উত্তর দিনাজপুরের জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি কবিতা বর্মনের নাম রয়েছে, যিনি এখন বর্তমানে বিজেপিতে রয়েছে। আনফরচুনেটলি এখন বিজেপিতে আছে, কিন্তু যখন যেখানে ও তো নিজেই বলছে কতদিন ধরে, তাহলে সেক্ষেত্রে দল ব্যবস্থা নেবে। আই এম শিওর, নিশ্চয়ই নেবে। এক সেকেন্ড আমাকে একটুখানি, আমি দেবস্মিতা জিজ্ঞেস করেছি, তার উত্তরটা দিয়ে দিই। যখন এটা হয়েছিল তখন তো ও তৃণমূলে ছিল, এবং তোমার মনে থাকবে এটা বারবারই আমাদের জিজ্ঞেস করা হয় অমুককে এনকোয়ারি হলো না কেন, ওটা বন্ধ হয়ে গেল কেন। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিল যে দল বদল করলেই যে তার এনকোয়ারি বন্ধ হয়ে যাবে। তার কিন্তু এই দলে নিচ্ছ কেন তাহলে? তাহলে বিশ্বজিৎ সিংহ তোমার দলে আছে কেন? চিনু হাজরা তোমার দলে আছে কেন? চেঁচিও না, না তুমি বলে তোমরা এতই মানে এটা পরিষ্কার হলো একজন দাগি তালিকায় থাকার নাম, তিনি বিজেপিতে রয়েছেন, যিনি আগে তৃণমূলে ছিলেন, অর্থাৎ তৃণমূলেও রয়েছে, বিজেপিতেও রয়েছে। এই তালিকা এত ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। আমি এখান থেকে বিশ্বনাথ দার কাছে যাব। বিশ্বনাথ দা, একটাই বিষয় একদম শুরুতেই যে ব্যাপারটা সামনে আসছে, এই যে যোগ্য চাকরি হারারা যারা বসে রয়েছেন, আন্দোলন করছেন, তাদের বয়স হয়েছে, তারা এখনো নিজেরা বলছেন যে এই প্রাতিষ্ঠানিক দুর্নীতির শিকার তারা কেন হলেন, কেন তারা পরীক্ষা দিয়ে এভাবে তাদের চাকরিটা বাতিল হয়ে গেল। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি কি যারা টাকা দিয়ে চাকরি পেয়েছেন তাদের জন্য এই পরিণতি তাদের। দেখো, দাগ তো শুধু তৃণমূল কংগ্রেসের গায়ে লাগেনি, দাগটা পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থার উপর লেগেছে। এবং এটা আমরা যারা শিক্ষকতা করি আমরা জানি যে পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে, একেবারে মানে শেষ পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে। শয়ে শয়ে ছেলে মেয়ে বাইরে চলে যাচ্ছে কেবলমাত্র তাদের নিজেদের কেরিয়ার গড়তে। পশ্চিমবাংলায় যেহেতু হতাশার ছবি সর্বত্র, জয়েন্টের রেজাল্ট দেরিতে দেওয়া থেকে শুরু করে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা সময় মতন না দেওয়া, ফলে দাগটা কার্যত বলা যায় যে শাসক দলের গায়ে শুধু নয়, রাজ্যের পশ্চিমবাংলার বাংলা বাঙালির গায়ে দাগ লেগেছে। তোমাকে পরিষ্কার করে বলছি যে আমরা বারবার যে প্রশ্নটা বলছিলাম, যেটা বিভিন্ন বিশেষজ্ঞরাও পর্যন্ত বলছিলেন, যে একটা সিস্টেমেটিক দুর্নীতি হয়েছে। তৃণমূল কংগ্রেসের যে রাজনীতি, সেই রাজনীতির ফলে বহু সংখ্যক তৃণমূলের জেলার নেতারা এই সিস্টেমের সাথে ঢুকেছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন সেটাকে লালন পালন করেছে। এই বিপুল পরিমাণের টাকা, যার একটা অংশ আমরা কেবল দেখেছি পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়িতে 50 কোটি টাকা এবং কয়েক কিলো মানে সোনা গহনা পাওয়ার মধ্য দিয়ে দেখেছিলাম। এবং এটা তোমাকে আমি বলছি, আজকে যাদের নামের তালিকা আছে সেটা হয়তো কেবলমাত্র কিছু কিছু টেকনিক্যাল কারণে অবৈধ এইটা দেখানো হচ্ছে, কিন্তু আরো টাকা দিয়ে যারা আছে টাকা চাকরি নিয়েছে তাদের তার পূর্ণাঙ্গ অনুসন্ধান করে তাদেরকে খুঁজে বার করা গেছে কিনা সন্দেহ। এবং আমি একই সাথে তোমাকে বলছি, যে সমস্ত নেতা নেত্রীদের মানে পরিবারের সদস্যদের নাম ইতিমধ্যেই উল্লেখ আছে, তাদের উচিত নিজে নিজের পদ ছাড়া, অর্থাৎ তিনি যদি এমএলএ হন, তার পরিবারের সদস্য যদি ওই কালো তালিকার মধ্যে থাকে, তার কোনো নৈতিক অধিকার নেই এমএলএ পদটা আঁকড়ে রাখা। একেবারে আমি প্রত্যেককে বলবো, এবং একই সাথে রাজ্যের শিক্ষা দপ্তর এর মন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত, এই কারণেই যে একটা মিনিমাম নীতি নৈতিকতা স্থাপন হোক। পশ্চিমবাংলাতে বাংলা বাঙালির গল্প করব, আর বাঙালির সবচেয়ে যে জায়গা জোর অস্মিতা, সেই শিক্ষা ব্যবস্থাটাকেই ধ্বংস করবে সিস্টেমেটিক্যালি। এটা চলতে পারে না। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মন্ত্রিসভার নেতৃত্ব দেন, শিক্ষা দপ্তর মানে সমন্বয় করার দায়িত্ব তার। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় কালেকটিভ রেসপন্সিবিলিটির অধীনে আছেন। ফলে মুখ্যমন্ত্রী হিসাবে হরিয়ানার মুখ্যমন্ত্রী যদি পদত্যাগ করে থাকে এবং তাকে যদি জেলে পাঠানো হয়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কি করে রেহাই পান? এবং এই প্রশ্নটা তো বারবার উঠবে যে কালেকটিভ রেসপন্সিবিলিটির আন্ডারে মুখ্যমন্ত্রী কি করে দায় অস্বীকার করেন। এবং একই সাথে আমি তোমায় বলবো, এই পুরো এপিসোডটার মধ্যে যেটা কোর্ট আদালত আইন আদালতের একটা তো বিচার্য বিষয় আছে, আর একটা পথের রাজনীতি আছে।
যে পথের রাজনীতিতে কিন্তু বিরোধীরা কার্যত তৃণমূল শাসক দলকে বাধ্য করাতে পারছে না। আপনি বিরোধীদের কথা বলছেন, অবশ্যই বিরোধীদের রিয়াকশন নেব, কিন্তু তার আগে রাজনীতির কথা বলছিলেন তো দেখুন সেই দাগিদের তালিকাতেও তা নিয়ে রাজনীতি কিন্তু থেমে নেই। এই চাকরিহারা দাগি শিক্ষকদের তালিকায় শাসক নেতা নেত্রীদের আত্মীয় ঘনিষ্ঠদের ভিড় একেবারে চোখে পড়ার মতো। তালিকায় বারাসাতের ব্লক তৃণমূল সভাপতির ছেলের নাম যেমন রয়েছে তেমনই রয়েছে খানাকুলের তৃণমূল নেতার স্ত্রীর নাম। এসএসসির প্রকাশ করা দাগি শিক্ষকদের তালিকায় নাম রয়েছে মালদা জেলা পরিষদের সদস্যা তৃণমূল নেত্রীর স্বামী। দেখুন, দীর্ঘ টালবাহানার পর শেষমেশ সুপ্রিম কোর্টের নির্দেশে স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় দাগিদের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। এখনো পর্যন্ত যে তালিকা এসএসসির তরফে প্রকাশ করা হয়েছে তাতে নাম রয়েছে 1806 জনের। আর এই দাগিদের তালিকায় রয়েছে একের পর এক তৃণমূল নেতা ও তাদের পরিজনদের নাম। শাসক বিধায়কের মেয়ে পুত্রবধূ থেকে শুরু করে তৃণমূল কাউন্সিলর, খোদ তৃণমূল নেতা, তৃণমূল নেতার ছেলে, কে নেই সেই তালিকায়? এসএসসির প্রকাশ করা চাকরিহারা দাগি শিক্ষকদের তালিকায় নাম রয়েছে বারাসত 1 নম্বর ব্লকের তৃণমূল সভাপতি মোহাম্মদ ঈশা হক সর্দারের ছেলে মোহাম্মদ নজিবুল্লাহ সর্দারের। তালিকায় 791 নম্বরের নাম রয়েছে তৃণমূল নেতার ছেলের। কোনো চাকরি তৃণমূল থেকে, সিপিএম থেকে, বিজেপি থেকে চাকরি হয় না। আমি যোগ্যতার ভিত্তিতেই চাকরিটা পেয়েছি। এই তালিকাকে আমরা চ্যালেঞ্জ করছি, খুব শীঘ্র আমরা আইনি পদক্ষেপ নিতে চলেছি। এসএসসির প্রকাশ করা চাকরিহারা দাগি শিক্ষকদের তালিকায় 915 নম্বরে নাম রয়েছে তৃণমূল নেতার স্ত্রী নমিতা আদকের। আরামবাগের গৌরহাটি দুর্গাদাস বালিকা বিদ্যালয়ের অঙ্কের চাকরিহারা শিক্ষিকা নমিতা আদক খানাকুল 1 নম্বর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সহসভাপতি নইমুল হকের স্ত্রী। প্রতিক্রিয়ার জন্য ফোন করা হলেও তারা ফোন ধরেননি। বাড়িতে গিয়েও তৃণমূল নেতা ও তার স্ত্রীকে পাওয়া যায়নি। এসএসসির প্রকাশ করা চাকরিহারা দাগি শিক্ষকদের তালিকায় 1274 নম্বরে নাম রয়েছে শামসুদ্দিন আহমেদের। কালিয়াচকের গোলাপগঞ্জ হাই স্কুলের ইংরেজির চাকরিহারা শিক্ষক শামসুদ্দিন। তিনি মালদা জেলা পরিষদের সদস্যা ও তৃণমূল নেত্রী সারিকা খাতুনের স্বামী। তিনি সেচ প্রতিমন্ত্রী ও মোথাবাড়ির তৃণমূল বিধায়ক সাবিনা ইয়াসমিনের অনুগামী হিসেবে পরিচিত। প্রতিক্রিয়ার জন্য ফোন করা হলেও তারা ফোন ধরেননি। বাড়িতে গিয়েও তৃণমূল নেত্রী ও তার স্বামীকে পাওয়া যায়নি। ন্যায়ের জায়গাটা মানে কারা বৈধ কারা অবৈধ সেটা ক্লিয়ার হয়ে গেল, কিন্তু কোন কোন নেতা এখানে জড়িত আছে আমরা স্পষ্টভাবে তাদেরকে রিকোয়েস্ট করছি তারা সেই তালিকাটা প্রকাশ করুক, সেটা নিয়ে তারা প্রেস কনফারেন্স করুক যে আমরা এই নেতার সঙ্গে এই টাকা দিয়েছিলাম। আমরা সেটা দেখতে চাইছি কোন কোন নেতা, পার্টিকুলার কোন কোন নেতার জন্য আজকে আমাদেরকে এই জায়গায় আসতে হয়েছে, আমরা এটা দেখতে চাইছি। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট, তার আগে নিয়োগ দুর্নীতিতে দাগিদের তালিকা ঘিরে তোলপাড় বঙ্গ রাজনীতি। সমীরণ পাল, অভিজিৎ চৌধুরী, ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। চাকরিহারাদের প্রশ্ন একটাই, মাথাকে এবং কোন কোন নেতা এর সঙ্গে জড়িত রয়েছে যাদের কারণে এতগুলো চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের ভবিষ্যৎ একেবারে অন্ধকারে। আমি শতরূপের কাছে আসবো। শতরূপ, বারবার শাসক দল এই প্রশ্ন তোলে, এই অভিযোগ করে যে বাম আমলে চিরকুটে চাকরি হয়েছে। এখানে যে দাগিদের তালিকা প্রকাশ হলো তাতে তো তৃণমূলের কাউকে বাদ দেখছি না। মানে আর কত বা আর কার নাম রয়েছে জানি না, এরপর তালিকা প্রকাশ হলে আমরা আদৌ গুনতে পারবো কিনা, সেটা গোনা সম্ভব হবে কিনা। দেখুন, যে যতগুলো আলোচনা হয়েছে আমি খুব সংক্ষেপে কতগুলো কথা বলছি। প্রথম কথা হচ্ছে তালিকাটা সম্পূর্ণ নয়। আমরা সবাই জানি 6000-এর ওপর বেআইনি পদে চাকরি পাওয়া ইতিমধ্যে সুপ্রিম কোর্টে প্রমাণিত। 1800টা নাম বেরিয়েছে, আরও বহু নাম বেরোনো বাকি রয়েছে। দ্বিতীয় কথা, রাহুলদা প্রশ্ন করলেন যে এই তালিকার মধ্যে কতজন তৃণমূল বেআইনি চাকরির জন্য দায়ী। প্রত্যেকের জন্য তৃণমূল বেআইনি চাকরির জন্য দায়ী, প্রতিটা বেআইনি চাকরির জন্য। তার কারণটা হচ্ছে কজন তৃণমূল নেতার পরিবারের লোক চাকরিটা পেয়েছে বড় কথা নয়, তৃণমূল পরিবারের বাইরেও যারা বেআইনি পদে চাকরি পেয়েছে তারা চাকরিটা পেয়েছে তৃণমূল পরিচালিত শিক্ষা দপ্তর এবং এসএসসির মাধ্যমে। অতএব প্রতিটা বেআইনি চাকরি তৃণমূল বিক্রি করেছে। 3 নম্বর কথা হচ্ছে যে এরপরে বাকিরা কারা। এইটুকু বলতে পারি পাপিয়া, বাকি যারা চাকরি হারাবে বা হারিয়েছে ইতিমধ্যে নাম প্রকাশিত হবে, তারা কারাটা বড় কথা নয়। এটা তো চাকরি হারাদের তালিকা। চাকরি বেচাদের তালিকা যেদিন বেরোবে, যারা চাকরিটা এরা তো চাকরি কিনেছে কিন্তু চাকরি বিক্রি করেছে যারা, সেই তালিকা যেদিন বেরোবে এদেরকে জিজ্ঞাসাবাদ করে এদের কাছ থেকে কি জেনে নেওয়া সম্ভব? জেনে নেওয়া সম্ভব। কেন সিবিআই করছে না আমরা জানি না, কিন্তু এইটা বলছি যেদিন সেই তালিকা বেরোবে সেই দিন 1 থেকে 100 প্রতিটা নাম তৃণমূল নেতাদেরই হবে। তার কারণটা হচ্ছে তৃণমূল নেতা ছাড়া কারো ক্ষমতা নেই পশ্চিমবাংলায় গত 15 বছরে সরকারি চাকরি বিক্রি করা। নির্মল ঘোষের কতগুলো কথা শোনালে, উনি বলছেন যে কোর্টে কেসটা চলছে, কিছু বলবো না, হাইকোর্টে সুপ্রিম কোর্টে চলছে। না দাদা, হাইকোর্ট সুপ্রিম কোর্টে চলছে না, কেস শেষ হয়ে গেছে, সুপ্রিম কোর্টের রায় চলে এসছে, আর তার উপরে ভারতে কোনো কোর্ট নেই। আর
আপনার বৌমা একটা চোর, চুরির চাকরি পেয়েছে, এটা প্রমাণিত, সুপ্রিম কোর্টের রায় প্রমাণিত। আর কোথাও কোনো কেস চলছে না, রায় চলে এসছে। এই নির্মল ঘোষ হচ্ছে সেই সমস্ত তৃণমূল নেতা যে নিজের বাড়ির একজন মহিলাকে বেআইনি পদে চাকরির ব্যবস্থা করে দিয়েছে, আর অন্যের বাড়ির একটা মেয়ে নিজের যোগ্যতায় ডাক্তারি পাশ করে ডাক্তারি করতে গেছিল, তাকে ধর্ষণ করে যখন খুন করা হয়েছে তখন প্রমাণ লোপাট করেছে। এই হচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতা। আর আমি এখানে শেষ কথা বলছি, অরূপ চক্রবর্তীর কথাগুলো বিবৃতি দেখালেন, ওনাকে আমি শিক্ষিত লোক, সজ্জন লোক বলে জানতাম, আমি বুঝতে পারছি না মাথা খারাপ হয়ে গেছে কিনা, ক্যামেরার সামনে কি করে এই কথাগুলো বলছেন। শুভেন্দু অধিকারীর চাকরি বিক্রি করেছে তো সবাই জানে, কিন্তু চাকরি শুভেন্দু অধিকারীর নাম করে বলছে তৃণমূল মন্ত্রীকে তো ঘুষ নিতে কেউ দেখেনি, তাই নাকি? শুভেন্দু অধিকারী যখন ঘুষটা নিচ্ছিল কাদের মন্ত্রী ছিল? সুব্রত মুখার্জি কাদের মন্ত্রী ছিল? মদন মিত্র কাদের মন্ত্রী ছিল? ববি হাকিম কাদের মন্ত্রী ছিল? নারদার ভিডিও যাদেরকে ঘুষটা নিতে দেখেছিলাম, তৃণমূল মন্ত্রীদের ঘুষ খেতে দেখেনি। এক, দ্বিতীয় কথা বলছে শুভেন্দু অধিকারী ঘুষ নেওয়ার পরে শুভেন্দুকে বিরোধী দলনেতা হিসেবে প্রমোশন দিয়েছে কারা? শুভেন্দু অধিকারী তো বিরোধী দলনেতা হয়েছে 2021 সালের মে মাসে বিজেপির হাতে, আর তার আগে 2016 সালে তো ভাই আপনার দিদি প্রমোশন দিয়ে মিনিস্টার অফ ট্রান্সপোর্ট করেছিলেন। 2018 সালে তার সঙ্গে মিনিস্টার অফ এনভায়রনমেন্টের পোর্টফোলিও যোগ করেছিলেন। টাকা নিয়ে ক্যামেরার সামনে পয়সা খাওয়া, ঘুষ খাওয়া শুভেন্দু অধিকারীকে তো মন্ত্রীর প্রমোশন আপনার দিদি মমতা ব্যানার্জি দিয়েছিলেন। ওই ভিডিওতে তো একটার পর একটা আপনার দলের লোকেরা চুরি করেছিল, যাদেরকে নিয়ে মমতা ব্যানার্জি বলেছিলেন বিধানসভার প্রার্থী তালিকা ঠিক হয়ে গেছে, এখন আমি কি করব, আগে জানলে প্রার্থী করতাম না, তাদেরকে জিতিয়ে এনে মন্ত্রী করেছিলেন। ক্যামেরার সামনে দাঁড়িয়ে এই কথাগুলো বলছেন। সুতরাং দেখুন, আমি বিশ্বনাথ স্যার যে কথাটা বললেন আমি ওই কথাটাকেই আমি পুনরাবৃত্তি করতে চাই। দেখুন, এই সরকার, কোনো সরকার পৃথিবীতে চিরকাল থাকে না। ব্রিটিশ সরকার, মুঘল সরকারে চলে গেছে, তৃণমূল সরকারে চলে যাবে, কিন্তু মুশকিল হচ্ছে এই উর্দুতে একটা শায়রি আছে, আমি জাস্ট বলছি, উর্দুতে একটা শায়রি রয়েছে না, লম্হনে খতা কি সদিয়নে সাজা পাই। কয়েকটা মুহূর্তের অপরাধের প্রায়শ্চিত্ত কয়েকটা শতাব্দীকে করতে হয় অনেক সময়। এদের সরকার এই কয়েক বছরে বাংলার যে সর্বনাশ করে গেল, আগামী কতগুলো প্রজন্মকে প্রায়শ্চিত্ত করতে হবে। দেখুন, দিনভর টালবাহানা চললো, আসবো রাহুলদা বলবেন আপনি। দিনভর টালবাহানা চললো এবং তারপর শনিবার সন্ধে ও মধ্যরাতে দাগীদের দুটি তালিকা প্রকাশ করেছে এসএসসি, যার কোনোটাতেই নেই দাগী শিক্ষক শিক্ষিকাদের স্কুলের নাম কিংবা তাদের পড়ানোর বিষয়। আর এ নিয়েই তীব্র অসন্তোষ তৈরি হয়েছে বিরোধী শিবির ও যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকা মহলে। দেখুন প্রতিবেদন, তারপর আলোচনায় আসছে। আমি আবারও বলছি, এই তালিকা অসম্পূর্ণ, অস্বচ্ছ। এটা টিপ অফ দ্য আইসবার্গ। আর এরকম প্রচুর দাগি ভর্তি হয়ে আছে তৃণমূল দলে। তালিকা দাগিদের যে বার করেছে এসএসসি, তো ভুলে ভরা, তো মিথ্যা, অসম্পূর্ণ, অস্বচ্ছ, টিপ অব দ্য আইসবার্গ। এসএসসির প্রকাশ করা চাকরিহারা দাগী শিক্ষকদের তালিকায় নাম বেরোলেও তা ঘিরেও উঠছে অনেক প্রশ্ন। মোট অযোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মীর সংখ্যাটা হচ্ছে যে 5303 জন, যার মধ্যে 803 জন, পরবর্তীতে বেড়ে সংখ্যাটা 806 হয়েছে। সেই সংখ্যক শিক্ষক হচ্ছে যে আপনার অযোগ্য বা অবৈধ উপায় অবলম্বন করে চাকরি পেয়েছে। যে আমাদের কোনো অন্যায় না থাকা সত্ত্বেও শিক্ষক ও শিক্ষাকর্মীর যে একটা বৃহৎ সংখ্যা, তারা আজকে চাকরিহারা হয়ে গেল, আমাদেরকে আবার নতুন পরীক্ষা ব্যবস্থার দিকে ঠেলে দিচ্ছে। এই লিস্টগুলো যদি আগে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে যথাসময়ে পাবলিশ করা হতো, তাহলে হয়তো আজকে আমাদের এই পরিণতি হতো না। সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া সময়সীমার দুদিনের মাথায় শনিবার রাত 8টা নাগাদ প্রথমে একটি তালিকা প্রকাশ করে এসএসসি। তাতে নাম ছিল 1804 জনের। সেই রাতই দ্বিতীয়বার সেই তালিকা প্রকাশ করে কমিশন। দেখা যায় আরও 2 দাগী শিক্ষক শিক্ষিকার নাম যোগ হয়েছে। নতুন যোগ হওয়া 2 জন দাগীর মধ্যে প্রথমজন চোপড়ার তৃণমূল বিধায়ক হামিদুল রহমানের মেয়ে রোশেনারা বেগম। তালিকায় জুড়েছে সঞ্চিতা দাস নামে আরেক দাগী শিক্ষিকার নাম। তবে মোট 35 পাতার এই তালিকায় নাম, রোল নম্বরের উল্লেখ থাকলেও ছিল না কোনো বিষয় বা স্কুলের নাম। বিরোধীদের দাবি, যা একেবারে অসম্পূর্ণ এবং অস্বচ্ছ। 1800 দাগিটা কিন্তু কোনো ব্যাপার না, এটা টিপ অফ দ্য আইসবার্গ। আর এরকম প্রচুর দাগি ভর্তি হয়ে আছে তৃণমূল দলে। যখন সুপ্রিম কোর্টে ধাক্কা খেলো, তখন ইচ্ছা না থাকা সত্ত্বেও 1800 লোকের নাম বার করেছে, কিন্তু এরকম কয়েক হাজার আছে বলে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। এসএসসির তালিকা দাগিদের যে বার করেছে এসএসসি, তো ভুলে ভরা, তো মিথ্যা। এসএসসি কোর্টে বলেছিল 5000+ দাগি, সিবিআই বলেছিল 8000+-। আর এখানে 1804 জনের নাম দিয়েছে। পয়সার খেলা কোথায় বেশি আছে কম আছে, এসএসসি নোংরামের মধ্যে ঢুকছে কেন? এসএসসির প্রকাশিত তালিকায় উঠে এসেছে গুচ্ছ গুচ্ছ তৃণমূল নেতা ঘনিষ্ঠদের নামও। বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগে যা নিয়ে শাসক দলকে বিদ্ধে ছাড়েনি বিজেপি। এই তালিকা দেখে আপনি বুঝতে পারবেন না এখানে না আছে অ্যাড্রেস, না আছে সাবজেক্ট, আর ক্যাটাগরি ওয়াইজও বলা নেই যে কোন ক্যাটাগরির কি কারণে এদেরকে বাতিল করা হয়েছে। সিবিআই কেন
বৈধ অবৈধ লিস্ট আলাদা করেনি, তার পেছনের সবথেকে বড় কারণ হচ্ছে এই শুভেন্দু অধিকারী। কারণ শুভেন্দু অধিকারী এই দুর্নীতিতে সবথেকে বড় খেলোয়াড়, টাকার বিনিময়ে চাকরি দিয়ে থাকেন। তিনি হচ্ছেন সেই সময়কার তৃণমূল কংগ্রেস নেতা শুভেন্দু অধিকারী। আমার চোখের সামনে তিনি অমিত শাহর পা ধরে বলেছিলেন, মুঝকো বাঁচা লিজিয়ে ইডি সিবিআই সে। আগামী 7 এবং 14 সেপ্টেম্বর এসএসসির নতুন নিয়োগ প্রক্রিয়ার পরীক্ষা রয়েছে। সেখানেও দাগিদের প্রায় 78% আবেদন করে বসেছিলেন। এমনকি তাদের অ্যাডমিট কার্ডও ইস্যু হয়ে গিয়েছিল। সুপ্রিম কোর্টের কড়া নির্দেশের পর শনিবার সেসব অ্যাডমিট কার্ড বাতিল করে দিয়েছে কমিশন। কৃষ্ণেন্দু অধিকারী, ঐশী মুখোপাধ্যায়, সোমনাথ দাস, এবিপি আনন্দ। আমি এখান থেকে শেষেন্দুদার কাছে যাব। শেষেন্দুদা, একটা বিষয় দেখুন, যে এই তালিকাটা মানে অস্বচ্ছ, এর কোনো সত্যতা নেই। কারণ কি, এখানে কোনো রকম স্কুল বা সেক্ষেত্রে কোন সাবজেক্ট সেটা নেই, সেটা বিরোধীদের বক্তব্য, একেবারে সেটা স্পষ্ট আপনি দেখতে পেলেন প্রতিবেদনে। কিন্তু আরও একটা বিষয় যে দেখুন, 7 এবং 14 সেপ্টেম্বর নতুন নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ পরীক্ষা হবে, সেখানে 78% নাকি দাগিদের মধ্যে তারা আবেদন করেছিল। তাদের অ্যাডমিট কার্ড একেবারে সুপ্রিম কোর্টে ধাক্কা খাওয়ার পর এসএসসি বাতিল করেছে। তাহলে সেই জায়গায় মানে দেখা যাচ্ছে যে 7 এবং 14 তারিখ যদি এই অ্যাডমিট কার্ড বাতিল না হতো, ওই দাগিরা পরীক্ষায় বসতো, তাহলে এসএসসির উপর সেই ভরসাটা কি আর থাকছে? 25,752 শুধু কয়েকটা সংখ্যা নয়, দুর্নীতির একটা নাম। আর রাজ্যের প্রতিটি ধাপে শুধু দুর্নীতি হয়েছে না, দুর্নীতিতে ঘুণ পোকা ধরে গেছে। আজকে শিক্ষকদের সমাজে মেরুদণ্ড বলা হয়, আর সেই মেরুদণ্ডে দুর্নীতি করেছে এই রাজ্য সরকার, এসএসসি। আজ যে তালিকা দেখছেন, এই তালিকা পুরনো তালিকা। গত বছর 6 মার্চ হাইকোর্টের ডিভিশন বেঞ্চে 1803 জন, নবম দশমের 993 জন, আর একাদশ দ্বাদশের 850 জনের তালিকা জমা দেওয়া হয়েছিল হাইকোর্টে। এই তালিকা জমা দেওয়া হয়েছিল। আর 3 জন কী করে বাড়লো আমরা জানি না। 1803 জনের জায়গায় এখন 1806 দেখাচ্ছেন। এবং লেখা আছে যে এটা প্রথম তালিকা, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ আপনারা এইভাবে চালু করে দিচ্ছেন যে কবে বেরোবে, কিসের জন্য বেরোবে, এখন কিভাবে বেরোবে, এরকমভাবে ভাঁওতাবাজি বলা হয় এটাকে। এটাকে আর কিচ্ছু কোনো রকম কোনো ভাষা বেরোচ্ছে না। শিক্ষা ব্যবস্থাটাকে এইভাবে নয়ছয় করে দিয়েছেন। গণতন্ত্রে নিজের দলকে জিতিয়ে রাখার জন্যে গণতন্ত্রকে নয়ছয় করে দিচ্ছেন। এটা কিসের জন্যে, কেন? আজকে যে ছেলে মেয়েগুলো কষ্ট করে পড়াশোনা করে তারা পরীক্ষা দিয়েছে, সেই যোগ্য এবং অযোগ্যকে এক করে দিলেন। আর এই অযোগ্য যারা পয়সা দিয়ে চাকরি পেয়েছে, তাদের বাঁচাতে গিয়ে যোগ্যদের তাদের চাকরিগুলোকে দিয়ে দিলেন। নিজের নাক কেটে অপরের যাত্রাভঙ্গ করছেন। কিসের জন্যে রাজ্য সরকার প্রাতিষ্ঠানিক চুরি করে এই অযোগ্যদের, দাগিদের আড়াল করতে যাচ্ছিলেন? এই দাগিদের জন্যে আজকে প্রথম সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চ, কোনো দাগি প্রার্থী আসেনি, মনে রাখবেন। এসএসসি এবং রাজ্য সরকার এরা দাগি প্রার্থীদের জন্য এসেছিলেন, এবং সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চে দুটোতেই হেরে গেছিলেন। আর সুপ্রিম কোর্ট বলে দিয়েছিল, কোনো দাগি যদি প্রার্থী এই নতুন নিয়োগ পরীক্ষায় পরীক্ষা দেয়, তাহলে কিন্তু রাজ্য সরকারের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। সেই ভয়ে আজকে অ্যাডমিট কার্ডগুলোকে আজকে বাতিল করেছেন। আর পুরনো তালিকা দিয়ে লোককে অন্যরকম ভয় দেখাচ্ছেন। পুরনো তালিকা দেবেন না, নতুন তালিকা দিন। আরো এই যোগ্য অযোগ্য যারা অযোগ্য আছে, যারা পয়সা দিয়ে পেয়েছে, আপনি বলছেন যে এই তালিকাটা অসম্পূর্ণ এবং আরো নাম থাকতে পারে। আমি রাহুলদার কাছে আসবো। রাহুলদা, আপনি বলছিলেন, একবার ভেবে দেখুন তো, এই তালিকায় ধরে নিলাম একটা নাম, তিনি কিভাবে চাকরি পেয়েছেন আমরা জানি না, টাকা দিয়ে পেয়েছেন, কেউ তার নাম সুপারিশ করেছেন, এই যে কোনো মন্ত্রী, যেটা ওই আদালতের অবজারভেশনেও ছিল, আমরা জানি না কিভাবে তার চাকরি হয়েছে। কিন্তু আমি বলছি, আমি পরীক্ষা দিয়েছিলাম, আমি চাকরিটা পেলাম না শুধুমাত্র সেই দাগি চাকরিটা পেয়েছেন বলে। ভাবতে পারেন কোন জায়গায় দুর্নীতি হয়েছে। এই রন্ধ্রে ধরনের দুর্নীতির কথা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট বারবার বলেছে। দেখুন, কেউ নবম দশমে, কেউ একাদশ দ্বাদশে, কেউ বা দুটোতেই পরীক্ষার জন্য অ্যাপ্লাই করেছেন। 1804 জন দাগির মধ্যে প্রায় 1400 জনই, মানে নিয়োগ প্রক্রিয়া তাদের আবেদন করা হয়ে গেছে। সব মিলিয়ে 2160টা অ্যাডমিট কার্ড বাতিল করতে হয়েছে এসএসসিকে। এটা উদ্বেগের নয়, আতঙ্কের নয়? এটা যদি সুপ্রিম কোর্ট না বলতো তাহলে এটা হতোই না। আমি আবার তোমায় বলছি, দেখো 48 পাতার যে সুপ্রিম কোর্টের রায়, তাতে কিন্তু 1806 জনের দাবি আছে। আমি বারবার বলছি তোমাকে, এটা বলা এই জন্য চেষ্টা করছি, এই যে শত্রু এতগুলো কথা বললো, এতগুলো নাম বললো, এত একটা অভিযোগ কিন্তু আজ অব্দি প্রমাণ করা যায় না।
যতগুলো অভিযোগ করা হয়েছে, এবং তুমি বলছো আমি জানি না তদন্ত কি হবে, আরে তদন্ত যারা করছে, মানলাম সিবিআই করছে, তাহলে এতদিন ধরে তারাই বা তালিকা প্রকাশ করতে পারলো না কেন, কোনটা যোগ্য কোনটা অযোগ্য? কেন আজকের দিনে দাঁড়িয়ে আমি বলি, আমি শেষ করি সিবিআই যদি তদন্তই করে থাকে, সতেরো মাঝখানে বলিনি মাঝখানে, তো তাহলে সিবিআই আজ অব্দি কোনো রকম কোনো কনক্লুশন আসতে পারলো না যে কারা ছিল। বারবার একই কথা, আমরাও বলছি বেরিয়ে আসুক, আমরাও চাইছি বেরোক কে ছিল মাথা, আমরাও চাইছি বেরিয়ে আসুক, কেন এগুলো হলো? তো এখানে দাঁড়িয়ে পরীক্ষাটা নেওয়া 7 তারিখ আর 14 তারিখ যে পরীক্ষা নেওয়ার কথা, একটু 17,000 কথা লোকের কথা বললো, সেখানেই তো এসএসসির উপর ভরসাটা থাকছে না, যেভাবে অ্যাডমিট কার্ডটা বাতিল করতে হলো এসএসসি কে সুপ্রিম কোর্টে দেখাতে। সদরপতি, আমি যেটা বারবার বলার চেষ্টা করছি যে এই যে লিস্টটা বেরিয়েছে, শীর্ষেন্দু খুব পরিষ্কার করে বলে যেটা পুরনো লিস্ট, এই লিস্টটা বারবার বেরোচ্ছে, তার আমার মনে হয় একটা লজিক্যাল কারণ হচ্ছে এই লোকগুলো হচ্ছে ডিসপোজেবল। মানে এক সেকেন্ড রাহুল দা, এই যাদের লিস্টটা বেরিয়েছে 800 কতজন লোকের, তারা ডিসপোজেবল, মানে তাদের যদি চলেও যায় বা কিছু হয় বা কোনো নাম বলে, তাদের তৃণমূলের কিছু যায় আসে না বলে আমার মনে হয়। কিন্তু এই যে লিস্টগুলো বারবার, মানে এই সেম লিস্ট যে 3বার বেরিয়েছে, শীর্ষেন্দু যেরকম বললো, সেটার জন্য কিন্তু সুপ্রিম কোর্ট পরিষ্কার বলেছে যে 15 রকমের সিস্টেমেটাইজড ক্রাইম হয়েছে। আজকে পশ্চিমবঙ্গ সরকার এখানে ইনভলভ, এবং শুধু মুখ্যমন্ত্রী নিজে নন, মুখ্যমন্ত্রীর সমস্ত আশপাশের লোকজন, ইনক্লুডিং রাহুল দা, যিনি আনফরচুনেটলি অফিশিয়াল স্পোকসপারসন নয়, এইটাকে জাস্টিফাই করে যাচ্ছে সেই টেন্টেড, সেই কলঙ্কিত লোকজনদের জন্য। তাদের কিন্তু মাথা ব্যথা কোথায় আমি বুঝতে পারছি না। যতই আপনারা বলুন, আপনি প্রমাণ কোথায় বলছেন না? দেখুন, এবার আপনাদের সামনে সেই প্রতিবেদন রাখছি, অ্যাসিস্ট্যান্ট টিচার পদে চাকরি দেওয়ার নামে 75 জন, একজন দুজন নয়, 75 জনের থেকে টাকা তুলেছেন একাই জীবন কৃষ্ণ সাহা। আদালতে জমা দেওয়া নথিতে বিস্ফোরক দাবি ইডির। তাদের দাবি তদন্ত এখনো চলছে। নিয়োগ দুর্নীতি মামলায় বড়া তৃণমূল বিধায়কই মূল চক্রী, এমনটাই দাবি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। দুর্নীতির টাকার 70 থেকে 80% গেছে কালীঘাটে, অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। বিজেপিতে যাওয়ার পরে সব বলছেন কেন, তৃণমূলে থাকাকালীন কেন বলেননি, প্রশ্ন তুলছেন কুণাল ঘোষ। প্রতিবেদন দেখুন, তারপর আসছে আলোচনা। 4 লাখের মধ্যে 2 লাখ দেন অন্তত আপাতত। নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই এর পর ইডির হাতেও গ্রেপ্তার হয়েছেন বড়োয়ার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। তারপর এই ভাইরাল ভিডিও আরও বিতর্ক উস্কে দিয়েছে। এবার আদালতে জমা দেওয়া নথিতে বিস্ফোরক দাবি করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডির দাবি 5 থেকে 10 বা 15 নয়, এখনো পর্যন্ত অন্তত পক্ষে 75 জনকে চিহ্নিত করা গেছে, যাদের থেকে অ্যাসিস্ট্যান্ট টিচার পদে চাকরি দেওয়ার নামে টাকা নিয়েছিলেন জীবন কৃষ্ণ সাহা। আদালতকে ইডি জানিয়েছে এখনো তদন্ত চলছে, অর্থাৎ এই সংখ্যা আরও বাড়তে পারে। আদালতে জমা দেওয়া নথিতে তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহাকেই নিয়োগ দুর্নীতির অন্যতম মূল চক্রী হিসেবে দাবি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বলা হয়েছে তিনি অত্যন্ত প্রভাবশালী, শাসক দলের বিধায়ক, জামিনে ছাড়া পেলে সাক্ষীদের প্রভাবিত করতে পারেন। ইডির তরফে দাবি করা হচ্ছে চাকরি দেওয়ার নামে একটা বিশাল পরিমাণ টাকা তুলেছিলেন তৃণমূলের বড়োয়ার বিধায়ক, এবং এক্ষেত্রে তারা জানাচ্ছেন সেই টাকা নেওয়া হয়েছিল কখনো নগদে, কখনো বা ব্যাংক ট্রান্সফারে, এবং একাধিক চাকরি প্রার্থী যারা বয়ান দিয়ে জানিয়েছেন বলে ইডির দাবি যে জীবন কৃষ্ণ সাহাকে টাকা দেওয়ার কথা। প্রশ্ন উঠছে, কোথায় গেল এত টাকা? আদালতে ইডির দাবি ঘুষের সেই টাকা ব্যবহার করে কখনো নগদে, কখনো স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ট্রান্সফারের মাধ্যমে একাধিক সম্পত্তি কেনা হয়েছে। 25শে আগস্ট জীবন কৃষ্ণ সাহাকে গ্রেপ্তার করে ইডি। সেদিন আদালতে জমা দেওয়া নথিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা 7 জন চাকরি প্রার্থীর হদিশ পাওয়ার কথা জানিয়েছিল, যারা চাকরির জন্য তৃণমূল বিধায়ককে টাকা দিয়েছিলেন। ইডির দাবি সঞ্জিত মণ্ডল, দীপক দাস, নবীন মণ্ডল, রানা মণ্ডল, অমিত বিশ্বাস, আরিফ ইকবাল, প্রাণয়েশ চন্দ্র মণ্ডলের থেকে মোট প্রায় 47 লক্ষ টাকা নিয়েছিলেন জীবন কৃষ্ণ সাহা। 25 থেকে 30শে আগস্ট এই 6 দিনের মধ্যে 7 থেকে সংখ্যাটা গিয়ে দাঁড়িয়েছে 75-এ। তাহলে অনেকেরই প্রশ্ন যে চাকরির জন্য নেওয়া টাকার অঙ্ক শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে? রবিবার দাগিদের 1806 জনের তালিকা প্রকাশ করেছে এসএসসি। আর এদিকে আদালতে ইডি নথি দিয়ে দাবি করছে একা বড়োয়ার তৃণমূল বিধায়কই চাকরির নামে 75 জনের থেকে টাকা তুলেছেন। জীবন কৃষ্ণ সাহার মতো অনেকেই পার্থ চ্যাটার্জি এবং ভাইপোর এজেন্ট ছিল, এবং এরা যে টাকা তুলে দিয়েছে তার 75-80% টাকা সরাসরি কালীঘাটে গেছে। কান টেনেছেন, মাথা টানুন। এই টাকার মূল ভাগ ধরুন জীবন তুলেছে 12 লাখ, 2 লাখ রেখেছে, 10 লাখ তো ভাইপোকে পৌঁছে দিয়েছে।
চোর ভাইপো ম্যাক্সিমাম বেনিফিট। সেই জন্য তো কালীঘাটের কাকু সুজয়কৃষ্ণ ভদ্র তার ভয়েস কলে 63 বার বলেছে অভিষেক, তো প্রমাণিত সত্য। শুভেন্দু অধিকারী তিনি তো 2020 সালের নভেম্বর মাস পর্যন্ত তৃণমূল কংগ্রেসেই ছিলেন, উনি তো মন্ত্রী ছিলেন, উনি তো প্রভাবশালী নেতা ছিলেন আমাদের দলের, একাধিক জেলার অবজারভার ছিলেন, একটা সময় সাংসদ ছিলেন, তো তখন ওনার পরিবারেরও অনেকেই প্রভাবশালী পদে ছিলেন। 2020 সালের নভেম্বর মাসের আগেই কথাগুলো বলেননি কেন? বিজেপিতে যাওয়ার পর এই সব কথা আসছে কোথা? ইডি সূত্রে আরও দাবি, 25শে আগস্ট গ্রেপ্তারের পর থেকে একাধিকবার জেরায় কোনো সহযোগিতা করেননি ধৃত তৃণমূল বিধায়ক। সেই কথা আদালতে জমা দেওয়া নথিতেও ছত্রে ছত্রে উল্লেখ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। যদিও শনিবারই সেই অভিযোগ খারিজ করে দেন জীবন কৃষ্ণ সাহা। না, আমি তদন্ত সহযোগিতা করছি। স্ত্রীর অ্যাকাউন্ট ব্যবহার করে সম্পত্তি কেন? স্ত্রীর অ্যাকাউন্টে 40 লাখ টাকা পেয়েছে, সেটা 7 বছরে, সেটা তো দিয়েছে, কোর্টে দেখেছেন। আপাতত জেল হেফাজতে রয়েছেন তৃণমূল বিধায়ক। ইডি জানিয়েছে তদন্ত চলছে, এখন আর কি উঠে আসে সেটাই দেখার। পার্থপ্রতিম ঘোষ, বিটন চক্রবর্তী ও সোমনাথ দাসের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি এখান থেকে বিশ্বনাথ চক্রবর্তীর কাছে যাব। বিশ্বনাথ দা, আপনিও কিছুক্ষণ আগে বলছিলেন সেই পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার, বুড়ি বুড়ি সোনা উদ্ধারের ঘটনা আমাদের এখনো টাটকা। এদিকে দেখুন, এসএসসি 1806 জনের দাগিদের তালিকা প্রকাশ করলো, যেখানে ইডি একেবারে আদালতে কি বলছে যে একা জীবন কৃষ্ণ সাহা, বড়োয়ার তৃণমূল বিধায়ক, তিনি 75 জনকেই চাকরি দিয়ে দিয়েছেন একেবারে টাকা নিয়ে, যে একা তিনি এটা করেছেন। আর এই নিয়োগ দুর্নীতিতে যদি পার্থদা মানে বিশ্বনাথ দা মাথা পর্যন্ত পৌঁছানো যায়, তাহলে সংখ্যা কত হবে তো আমাদের জানা নেই। দেখো, মানে এই দুর্নীতিটা কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, একেবারে সিস্টেমেটিক্যালি প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে কিন্তু দুর্নীতিটা করা হয়েছে। এবং 80-20 ভাগের যে গল্প বা 70-30 ভাগের গল্প যেটা তোমরা শোনো, এটারই ছক কিন্তু, বা এটারই ছবি কিন্তু তুমি জীবন কৃষ্ণ সাহার যেভাবে টাকা তোলার ঘটনা সেটাই প্রমাণ করে। এবং এটা কেবলমাত্র মুর্শিদাবাদের একজন বা নদিয়ার একজন বিধায়ক করলেন তা এমন ভাবার কারণ নেই। এটা জেলায় জেলায় কিন্তু কেউ যুব নেতা, কেউ প্রতিষ্ঠিত নেতা, তারা কিন্তু মোহরা হিসাবে কাজ করেছে এবং তারাই টাকা সংগ্রহ করেছে। এবং তুমি জানো যে প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাস বলবেন, তিনি তখন মন্ত্রী ছিলেন এবং বিধায়ক ছিলেন তৃণমূল কংগ্রেস দলের, তিনি তার অভিজ্ঞতা থেকে বলেছেন যে একেবারে কালীঘাট পর্যন্ত টাকা গাড়িতে করে আসতো। ফলে এটা খুব সচেতনভাবে তৃণমূল কংগ্রেসের যে রাজনীতি, এই রাজনীতির সাথে এই দুর্নীতির সম্পর্ক আছে। তৃণমূল কংগ্রেসের রাজনীতি কি, যে ভাই দলটাকে যদি ধরে রাখতে হয় তাহলে দলের কর্মী সমর্থক নেতাদেরকে কিছুটা টাকা তুলতে দিতে হবে। অর্থাৎ যেহেতু আমি চাকরি দিতে পারছি না কর্মী সমর্থকদেরকে, ফলে টাকা মানে কিছু তোলার ব্যবস্থা করে দিতে হবে। ফলে একটা সচেতন ভাবেই তৃণমূলের যে রাজনীতি তার সাথে এই দুর্নীতির সম্পর্ক আছে, করে খাওয়ার সম্পর্ক আছে। অর্থাৎ এই দুর্নীতির সাথে করে খাওয়া তৃণমূল নেতাদের এবং তার সাথে দলের কে টিকিয়ে রাখার সরাসরি সম্পর্ক আছে। এবং একই সাথে তোমায় বলি, এটা কিন্তু বারবার প্রতিষ্ঠিত হলেও তৃণমূল কংগ্রেসের অন্যতম মুখপাত্র কুণাল ঘোষ এবিপি আনন্দের সাক্ষাৎকারে পর্যন্ত বলেছেন যে জেলে বসে তিনি দেখেছেন কিভাবে টাকা চাইছে, 7.5 লক্ষ টাকা চাইছে, আরো টাকা চাইছে। এবং পার্থ চট্টোপাধ্যায় সমেত সবাই দলের জানতেন, শীর্ষ নেতারা জানতেন। এবং সিস্টেমেটিক্যালি কিভাবে দুর্নীতি হয়েছে সেটা কেউ না, কুণাল ঘোষ যিনি তৃণমূলের মুখপাত্র, তিনি তোমাদের সাক্ষাৎকারে বলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় জানেন না, জানতেন, কিন্তু দলের যে রাজনীতি উনি প্রতিষ্ঠা করেছেন সেই রাজনীতির পার্ট হিসাবে দুর্নীতিটাকে রাখতে চেয়েছেন এবং দুর্নীতির ফসল তিনি ঘরে তুলবার চেষ্টা করেছেন। এবং তুমি লক্ষ্য করো যে আজকের যারা অল্প বয়সী ছেলে পেলে, আজকের প্রজন্মের ছাত্ররা আমার ক্লাস থেকে পাশ করছে, তাদের ভবিষ্যতের কথা তুমি ভাবো। একটা তো দুর্নীতির মাধ্যমে তাদের বহু সংখ্যক যোগ্য ছেলে মেয়েদের চাকরি চলে গেল। আমার পলিটিক্যাল সায়েন্সের বহু ছাত্রছাত্রীর চাকরি চলে গেছে, ফার্স্ট হয়েছে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে, তাদেরও চাকরি চলে গেছে, চাকরি হারাতে হয়েছে এই তৃণমূলের প্রাতিষ্ঠানিক দুর্নীতির জন্য। আবার যে পরীক্ষাটা হতে যাচ্ছে আগামী 7-14 তারিখে, সেখানেও সরকারের ইন্টেনশন দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের ইন্টেনশন দেখো, এই দাগিদের রেখেই পরীক্ষা নিতে চাইছিল। একদম, এবং সেখানেই তো মাননীয় বিচারপতিরা বলেছেন 1
একটা দাগিও যাতে বসতে না পারে আগে তালিকা প্রকাশ করুন, মানে ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দিয়ে রেখেছেন। আমি রাহুলদার কাছে আসবো। রাহুলদা, একটা বিষয় দেখুন, এই জীবন কৃষ্ণ সাহা তিনি এত কাণ্ড ঘটালেন, ৭৫ জন, একজন দুজন না। ও আরেকটা কথা, 238 কোটি এখনো পর্যন্ত নিয়োগ দুর্নীতিতে, ভাবা যায়। তারপর দেখুন, এই জীবন কৃষ্ণ সাহা তার স্ত্রীর অ্যাকাউন্টে 1,20,00,000। আমি বলছি এত কিছু, এত সম্পত্তি কিভাবে হলো? একদিনে হয়নি তো। এখনো শপথে বহাল জীবন কৃষ্ণ সাহা। আমার বক্তব্য হচ্ছে, এই তো লাইন নিয়ে শুনছি, বহুদিন ধরে শুনছি, একই গল্প শুনছি, একই কথা শুনছি, বিভিন্ন নেতার নামে শুনছি, কিন্তু আমি তোমাকে একটু আগে বললাম একটা প্রমাণিত নয়। কিন্তু আজ জীবনের সঙ্গে যদি কোনো দুর্নীতি করেও থাকে, আপনি যখন বলছেন একটাও প্রমাণিত হয়নি, আমি সেই প্রসঙ্গে একটা বলি, তাহলে নির্দোষ ছাড়পত্র দলই কেন দিয়ে দিচ্ছে না? মানে এটা তো তৃণমূলের তরফ থেকে প্রমাণ করা উচিত যে ওনার নামে কোনো অভিযোগ সত্য নয়। কোথাও যদি কেউ দোষী হয়ে থাকে ব্যবস্থা হোক না। আজকে সিবিআই কাউকে অ্যারেস্ট করলো, তাকে ছেড়ে দিল, তারপর আবার তাকে ইডি ধরলো, তাকে 1 বছর ছুট দেওয়া হলো। তো এই জন্য দাঁড়িয়ে কেন দাঁড়িয়েছে, কেন কন্টেন্ট নেই, কেন করতে পারেনি, তদন্তের আওতায় কেন আনতে পারেনি, এগুলো তো আমার বক্তব্য নয়, এটা আমার উত্তর নয়, এগুলো তো সিবিআই উত্তর দেবে। বক্তব্য সেটাই যে তাহলে এদের ছাড়া হচ্ছে কেন, এরা জামিন হয়ে পাচ্ছে কেন, আমি জানি না। আমার প্রশ্ন হচ্ছে যে তুমি যদি প্রশ্ন করো যে এরা দোষী কি দোষী না, সেটা তো আইন বলবে, শুধু সিবিআই বলবে, তৃণমূল কংগ্রেস কি করে বলবে? আর দ্বিতীয়ত, যদি অপরাধ সাজা পাক, কোনো আপত্তি নেই। কেউ যদি অপরাধ করে থাকে, কেউ আইনের ঊর্ধ্বে নয়, যদি অপরাধ করে থাকে নিশ্চয়ই সাজা হোক। কিন্তু এর থেকে ঘোলা জলে মাছ ধরার যে প্রক্রিয়া চলছে, এটা থেকে বিরত থাকা উচিত। বিশ্বনাথ কিছু বলতে চাইছেন? আমি বলছি যে দেখো, রাহুল যেটা বলছে, এক তো প্রথমত তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরাই দুর্নীতি হয়েছে সেই কথা বলেছে। দ্বিতীয়, তৃণমূল দল হিসাবে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে, একটার বিরুদ্ধেও কয়টার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে? দিনের পর দিন আমরা তো দেখেছি যাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে। আজকে যে সমস্ত নেতা নেত্রীদের পরিবারের সদস্যদের নাম উঠেছে, সেই সমস্ত নেতা এমএলএ এমপিদেরকে বা জনপ্রতিনিধিদেরকে বরখাস্ত করুক, দল হিসাবে বরখাস্ত করুক। যে কিভাবে আপনার বাড়ির লোক এইভাবে দুর্নীতি করে চাকরি পেয়েছে, চট্টোপাধ্যায় বলুন, আপনি শান্তনু বলুন, সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছে, কারোর সাথে ব্যবস্থা নয়। আরে এক সেকেন্ড, এইটাই তো আমরা বলছি যে আজকে এই লিস্টটা অ্যানাউন্স করে আবারও তৃণমূল প্রমাণ করে দিল যে তৃণমূল চোরেদের সরকার, করে দিল। আর এই যে বারবার এই এক্সকিউজ, এক সেকেন্ড, এই যে বারবার জয়প্রকাশ মজুমদার ডাহা মিথ্যা কথা বলছে, এই পুরো দোষটা শুভেন্দু অধিকারী, নিজে আপনাদের ইন্টারভিউতে, এক সেকেন্ড, যেদিন সকালবেলা তাকে বিতাড়িত করা হলো, সেই দিন বিকেলবেলা, শোনো তোমার সুবিধা হবে, সেই দিন বিকেলবেলা এই চ্যানেলে বসে বলেছে যে আরো প্রভাবশালী মন্ত্রী আছে যাদের নাম মুখ্যমন্ত্রী নিজে জানে, এবং সে এখনো মন্ত্রী। এই তো বড় চোরেদের দল তৃণমূল। আরে সবাইকে থামালাম, এখান থেকে পরের প্রতিবেদনের দিকে আমাদের নজর রাখতে হবে। নিয়োগ দুর্নীতিতে এখনো পর্যন্ত যে নগদ ও সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে তার মূল্য প্রায় 238 কোটি টাকা। আদালতের নথি পেশ করে জানিয়েছে ইডি, জীবনকৃষ্ণ সাহা ও তার স্ত্রী একটি অ্যাকাউন্টে মিলেছে 1,20,00,000 টাকা। কিন্তু প্রশ্ন হচ্ছে, দুর্নীতির আসল মাথারা কি কোনোদিন সামনে আসবে? দেখুন, নিয়োগ দুর্নীতির বিষবৃক্ষের শিকড় কতটা গভীরে, কত টাকার খেলা চলেছে চাকরি চুরির চক্রে। নিয়োগ দুর্নীতি মামলায় বড়ুয়ার তৃণমূল বিধায়ক গ্রেফতারের পর আদালতে জমা দেওয়া নথিতে চাঞ্চল্যকর দাবি করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডির দাবি, এখনো পর্যন্ত শিক্ষায় নিয়োগ দুর্নীতি মামলায় যে নগদ ও সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে তার মূল্য প্রায় 238 কোটি টাকা। এই তথ্য সামনে আসার পরই চোখ কপালে উঠেছে অনেকের। এটা তো আর নির্দিষ্ট একটা নিয়োগে হতে পারে না। আমরা মনে করছি আমাদের রিক্রুটমেন্টে সব থেকে মাইনর লেভেলের দুর্নীতি হয়েছে। মাইনর কারণ 8% এবং 14%, যেখানে 17,000 রিক্রুটমেন্টের মধ্যে 15,000-এর বিরুদ্ধে কোনো রকম অ্যালিগেশন হয়নি, তাহলে এটা কম। তাহলে আমার মনে হয় যে এই আর কোন কোন জায়গায় দুর্নীতি হয়েছে, এত তো টাকা বের হচ্ছে, কিন্তু নিট ফলটা কি হচ্ছে? নিয়োগ দুর্নীতি মামলায় বড়ুয়া তৃণমূল বিধায়ককে গ্রেফতারের পর শনিবার আদালতে জমা দেওয়া নথিতে ইডি দাবি করেছে, নিয়োগ দুর্নীতির সময়কালে জীবনকৃষ্ণ সাহা, তার স্ত্রী টগর সাহা এবং অন্যান্যদের অ্যাকাউন্টে জমা পড়া টাকার অঙ্কটাই 1,20,00,000 টাকা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানিয়েছে, ঘুষের টাকায় একাধিক সম্পত্তি করেছেন জীবনকৃষ্ণ সাহা। যদিও তৃণমূল বিধায়ক শনিবারই দাবি করেন তাঁরা বনেদি ব্যবসায়ী পরিবারের লোকজন,
আমাদের টার্ন ওভার হয় ইয়ারলি 2 কোটি টাকা। ব্যবসার সঙ্গে জড়িত ছিলাম, রেশন ডিস্ট্রিবিউটার আছে, রাইস মিল আছে, যেখানে পটেটো কোল্ড স্টোরেজ আছে। আমরা বনেদি ফ্যামিলি থেকে বিলং করছি। অন্যদিকে আদালতে নথি দিয়ে ইডির দাবি, জীবনকৃষ্ণ সাহা বলছেন তার এই সম্পত্তি বৈধ উপায়ে কেনা এবং উপহার হিসেবে পাওয়া, কিন্তু জীবনকৃষ্ণ সাহার বাবা এবং তার স্ত্রীর সেই সংক্রান্ত বয়ানে পার্থক্য রয়েছে। নিয়োগ দুর্নীতি তদন্তে একাধিক এজেন্টের নাম সামনে এসছে, গ্রেপ্তারও হয়েছে। ইডি জানাচ্ছে তদন্ত এখনও চলছে। তবে প্রশ্ন হচ্ছে, সস্ত্রীক জীবনকৃষ্ণ সাহার একটি ব্যাংকের অ্যাকাউন্টেই যদি 1,20,00,000 টাকা পড়ে থাকে, তাই নিয়োগ দুর্নীতির তদন্তে টাকার অঙ্কটা কোথায় গিয়ে দাঁড়াবে? ইডি জীবনকৃষ্ণ সাহার কেসে কোর্টে যা বলেছে তাতে তো একটা অংশই আসছে, 238 কোটি না কত টাকা নাকি ইতিমধ্যে বাজেয়াপ্ত করেছে। তাহলে শয়ে না হাজারে হাজারে কোটি টাকার গল্প, হাজারে হাজারে, এবং সেইটা ধরতে সিবিআই ইডি বছরের পর বছর সময় লাগিয়ে দিচ্ছে। দিল্লি কখন চায় আর দিল্লি কখন চায় না, রাজনৈতিক উদ্দেশ্য কখন কিরকম পালিত হবে তার উপর নির্ভর করে। নিয়োগ দুর্নীতির তদন্তে ও মামলার শুনানিতে বারবার উঠে এসেছে মাথার কথা, কিন্তু আসল মাথারা কি কোনোদিন সামনে আসবে? মূল টাকা 80% টাকা মুখ্যমন্ত্রীর বাড়িতে গেছে। মুখ্যমন্ত্রী চোর, তার সরকার চোর। যারা চিৎকার করছিলেন ভোটার লিস্ট নিয়ে, এসআইআর নিয়ে, তাদেরকে বলবো চাকরি চোর, গদি ছোড়। রাজনৈতিক একটা পরিপ্রেক্ষিত তৈরির জন্য যেটা সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্যে যারা তদন্তকারী দল, তাদের কথার কোনো গুরুত্ব দিতে রাজি নয়। প্রমাণ করবেন ইডি, তারপরে কথা হবে। আদালতে নিয়ে গিয়ে প্রমাণ করে শাস্তি বিধান করবে, তখন তার মান্যতা হবে। শিক্ষায় নিয়োগ দুর্নীতি প্রমাণ হওয়ায় 25,000 চাকরি বাতিল হয়ে গেছে। দাগিদের সঙ্গে সঙ্গে ভবিষ্যৎ অন্ধকার হয়ে গেছে যোগ্য শিক্ষকদেরও। এবার সামনে আসছে দুর্নীতির কোটি কোটি টাকার অঙ্ক, জানিয়ে বিধানসভা ভোটের আগে সরগরম রাজ্য রাজনীতি। পার্থপ্রতিম ঘোষ, সুদীপ্ত আচার্য ও সৌমিত্র রায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, প্রশ্নটা কি শুধু রাজনৈতিক? প্রশ্নটা কি রুটি রুজির নয়? প্রশ্নটা কি জীবন জীবিকার নয়? আমি এখানেই শতরূপের কাছে আসবো। শতরূপ, জীবনকৃষ্ণ সাহা তিনি একজন ব্যবসায়ী, তিনি দাবি করছেন যে আমার রাইস মিল রয়েছে, এই রয়েছে, তাই রয়েছে, সুতরাং আমার এই সম্পত্তি। 1,20,00,000 টাকা। আর এতদিনে নিয়োগ দুর্নীতিতে যে নগদ আর সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি, তার মূল্য 238 কোটি টাকা। আসলে কি ভয় লাগে জানো তো সিঁদুরে মেঘ দেখলে? কেননা সিবিআই মামলায় জামিন পেয়ে গেছে জীবনকৃষ্ণ সাহা। ইডিও কেউ তো এই যে অভিযোগগুলো ইডি তুলছে প্রমাণ করতে হবে, তৃণমূল বলছে। হ্যাঁ দেখুন, আমি জাস্ট প্রথমে অনুরোধ করে নিচ্ছি, আমি জানি একটু উত্তরগুলো দেওয়ার সময় পাই। মানে আমার দল চুরি করেনি বা চোরেদেরকে দলে নেয়নি, এটা তো আমার অপরাধ হতে পারে না যে আমি বলার সুযোগ কম পাবো। আমি এটা বলছি যে এনার স্ত্রীর কাছে 1,20,00,000 টাকা পাওয়া গেছে। জ্যোতিপ্রিয় মল্লিকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে নাকি প্রাইভেট টিউশন করে 4.5 কোটি টাকা ছিল। এই সবই আমরা দেখেছি, কিন্তু আলটিমেটলি এদের কিছু হয় না, আবার এটাও ঘটনা। আমি 2-3টে কথা যেগুলো এখানে আলোচিত হয়েছে আমি বলছি। প্রথম কথা হচ্ছে, রাহুলদা অনেকক্ষণ ধরে বলে যাচ্ছে ও প্রমাণ কোথায় প্রমাণ কোথায়, প্রতিটা অভিযোগ প্রমাণিত, প্রতিটা চুরি প্রমাণিত। হ্যাঁ, একটা জায়গায় রাহুলদা ঠিক, হয়তো আমাকে, আমার ইচ্ছে না হলেও আমাকে একমত হতে হবে, চুরি হয়েছে, সুপ্রিম কোর্ট তাই সেই রায় দিয়েছে, গোটা নিয়োগকে বাতিল করেছে, কিন্তু চুরি হয়েছে, চোরেরা ধরা পড়েনি, চোরেদের কোনো ফাইনাল শাস্তি হয়নি। একটা অদ্ভুত একটা অবস্থায় আমরা বাস করছি। যাদের দায়িত্ব ছিল চোরেদেরকে গ্রেপ্তার করার এবং ফাইনাল কনভিকশন করানোর, তারা সেটা করবে না। এটা তার সুযোগে তৃণমূল এটা বলতে পারছে যে কি হয়েছে না হয়েছে ইত্যাদি কথা, কিন্তু চুরি হয়েছে এটা কিন্তু প্রমাণিত। দ্বিতীয় কথা, ইন্টেনশন, বিরোধীদের ইন্টেনশন নিয়ে প্রশ্ন করলেন। আচ্ছা, আমি যদি বলি যে সুপ্রিম কোর্টের রায় চলে আসার পরেও টেন্টেডদেরকে ঘুরপথে পরীক্ষায় বসার ব্যবস্থা সরকার এই জন্য করে দিচ্ছিল যাতে তার বিরুদ্ধে আবার একটা মামলা হয় এবং এই পরের নিয়োগটাও আর বাতিল হয়। কেননা সরকারের ইচ্ছে নেই দাগি যাদের কাছ থেকে টাকা নিয়েছে তাদেরকে বাদ দিয়ে কোনো রকম কোনো নিয়োগ প্রক্রিয়া চালানোর। তাই স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া এমনকি আদালতের নির্দেশেও যাতে সরকারকে করতে না হয়, তার জন্য বারবার করে এই লুপহোলগুলো তৈরি করছে সরকার। আমি যদি বলি তার উত্তরটা কী হবে, এবং আমার এখানে শেষ কথা, কুণাল ঘোষের সাথে আমি একমত। আমি আমার দুজন প্রিয় নেতাকে দেখলাম এখন, এক কুণাল ঘোষ, জয়প্রকাশ মজুমদার। কুণাল ঘোষ কেন আমার প্রিয়, উনি খাঁটি কথা বলেছেন যে বিজেপিতে যাওয়ার পরে শুভেন্দু যেগুলো বলছেন সেগুলো তৃণমূলে থাকতে কেন বলেননি। এই ব্যাপারে আমাদের আইকন কুণাল ঘোষ। কুণাল ঘোষ কিন্তু তৃণমূলের সম্পর্কে যা বলার তৃণমূলে থাকতেই বলেছেন, একদম তৃণমূলে থাকতেই আপনাদের স্টুডিও এসে বলে গেছেন যে মুখ্যমন্ত্রী সব জানতেন, সরকার সব জানতো, টাকা নিয়ে আমার দল চাকরি বেঁচেছে। বাঘের বাচ্চা, একেবারে তৃণমূলে থেকে তৃণমূলের হাড়ির খবর ফাঁস করে দিয়ে গেছে। দ্বিতীয় যে জয়প্রকাশ মজুমদার, ইনি আমার আরও ফেভারিট। ইনি বিজেপির অফিসে বসে যে নারদার ভিডিও নিজেই দেখান, তৃণমূলের অফিসে গিয়ে আবার বলেন আমি যেটা বিজেপিতে থাকতে দেখিয়েছিলাম সেটা যে সত্যি বলেছিলাম, এটা আবার আমাকে প্রমাণ করুন। সেই জয়প্রকাশ মজুমদার এখন বলছেন, মজুমদার তো বলছেন এসএসসি ভালো কাজ করেছে, সরকারের সদিচ্ছা না থাকলে এটা প্রকাশ পেত নাকি? ঠিক বলেছেন, আমি ওটাই বলছি। এবং কেন ওনাকে আমার আরও ভালো লাগে, উনি যেটা বললেন শুভেন্দু অধিকারী হতেই পারে, কারণ দেখুন গোটা ভারতেই এটা হয়েছে, সেই মহারাষ্ট্র থেকে শুরু করে হেমন্ত বিশ্ব শর্মা থেকে শুরু করে বিভিন্ন লোক বিজেপিতে গেছে, ইডি সিবিআই বন্ধ হয়ে গেছে। এটা মিথ্যে কথা না। উনি যদি বলে থাকেন যে অমিত শাহের বাড়িতে নাকি শুভেন্দুকে পায়ে পড়তে
দেখেছেন আমি জানি না, আমি তো অমিত শাহের বাড়ি কখনো যাইনি, হতে পারে উনি সত্যি মিথ্যে আমি জানি না। কিন্তু আমি এবার এটা আপনাদের মনে করাই, অনেকের হয়তো এটা মনে নেই, এই জয়প্রকাশ মজুমদার কিন্তু নিজের দুর্নীতির দায়ে জেল খেটেছিল। কখন? এই জয়প্রকাশ মজুমদার আবার চাকরি প্রার্থীদের ধর্নার ওখানে গিয়ে তাদের কাছ থেকে টাকা তুলেছিল বলে মমতা ব্যানার্জির পুলিশ জয়প্রকাশ মজুমদারকে জেল খাটিয়েছিল। এবার আমার প্রশ্নটা হচ্ছে, হতেই পারে নারায়ণ রানেদের মতো কি সিন্ডাদের মতো এই কি বলে হেমন্ত শর্মার মতো শুভেন্দু অধিকারী ইডি সিবিআই হাত থেকে বাঁচার জন্য বিজেপিদের কাছে 5 বছরের বাচ্চাও জানে, কিন্তু কি প্রমাণ আছে পশ্চিমবঙ্গ পুলিশের কাছে জয়প্রকাশ মজুমদারের টাকা খাওয়ার যে প্রমাণ আছে, যার জন্য জয়প্রকাশ মজুমদারকে মমতা ব্যানার্জি নিজে জেল খাটিয়েছেন? একেবারে মানে শতরূপ যে জয়প্রকাশ মজুমদারের কথা বলছেন, সেই জয়প্রকাশ মজুমদার এখন তৃণমূলে, এবং সে বলছে কি, তিনি কি বলছেন যে তৃণমূলের মানে কোথাও কি এসএসসির সদিচ্ছা ছিল, সেই জন্য এই তালিকাটা প্রকাশ পেয়েছে, এবং এটা তো কমপ্লিমেন্ট দেওয়ার জন্য। এবং আমি এক্ষেত্রে এখান থেকে একটুখানি শীর্ষেন্দুদার কাছে যাবো। শীর্ষেন্দুদা, মানে রাজনীতির জায়গা, দেখুন এই রাজনীতির ঘোলা জলে ওই যে যোগ্যরা যারা চাকরি হারিয়ে বসে রয়েছেন, যাদেরকে পরীক্ষা দেওয়া ছাড়া নতুন করে আর কোনো উপায় নেই, তারা এই কথাটা বলছেন যে কাদের জন্য এই দুর্নীতিটা হলো, কাদের জন্য এত কিছু হয়ে গেল, যেখানে আমাদের দ্বিতীয়বার পরীক্ষা দিতে হচ্ছে। এই উত্তরটা কিন্তু তাদেরকে দেওয়ার কেউ নেই। একদমই তো তাই। যে ছেলেটা ছোটবেলা থেকে পড়াশোনা করেছে, সেই ছেলেটা নিজে ফার্স্ট ক্লাস ফার্স্টই হোক, আর যে যোগ্যই হোক, সে যোগ্যতা অর্জন করেছে তার নিজের গুণে। আর সে পাশ করে তার কি অন্যায় করেছিল যে যোগ্য এবং অযোগ্যের এক জায়গায় করে দিয়ে, চালার কাকড় এক জায়গায় করে দিয়ে এই রাজ্য সরকার প্রাতিষ্ঠানিক চুরি করে তাদের চাকরিটা চলে গেল। আসলে কার গেল? সেই শিক্ষা ব্যবস্থার ওপর এই যে কালিমা লেপে দেয়া এই বাংলায় এটা দেখা যাচ্ছে। আজকে পিএমএলএ, প্রিভেনশন মানি লন্ডারিং অ্যাক্ট, জীবন কৃষ্ণের যেটা করেছেন, জীবন বাঁচতে যে প্রত্যেকটা অ্যাকাউন্টে 1 কোটি করে রাখতে হবে সেটা আমাদের জানা ছিল না। কিন্তু পিএমএলএতে 3টে ধাপে, ফার্স্ট হচ্ছে প্লেসমেন্ট, সব টাকাগুলোকে এক জায়গায় করা হয়। তারপর হচ্ছে লেয়ারিং, আজকে বউ, শালি, মাসি, পিসি প্রত্যেককে আলাদা আলাদা জায়গায় করে দেওয়া হয়। ইন্টারোগেশন এবং সমন্বয় করে দেওয়া হয়। আজকে অবৈধ টাকা বাণিজ্যিক লেনদেনের মাধ্যমে বৈধ করার নাম হচ্ছে পিএমএলএ। পিএমএলএতে 3 বছর থেকে 7 বছরের অবধি শাস্তি আছে। আজকে যে জায়গাতে প্রত্যেকটা নেতা এইভাবে কাজ করছেন, তাদের মাথাগুলোকে ধরতে হবে। শুধু বলে গেলে হবে না, শুধু বিরোধী দলের নেতা কিংবা কোনো শাসক দলের নেতা প্রত্যেকে বলছেন যে মাথা ধরতে হবে, মাথা ধরতে হবে। কবে ধরবেন? ইডি সিবিআই কবে ধরবেন? আজকে হাইকোর্ট বলুন, সুপ্রিম কোর্ট বলুন, ইডি এবং সিবিআইকে প্রত্যেক দিন বলেছেন যে ত্বরান্বিত করতে হবে, দ্রুত করতে হবে তদন্ত। আর দ্রুত কবে করবেন? শুধু রাঘব বোয়ালদের ধরা বাকি আছে। কিসের জন্যে আজকে ছেড়ে রেখেছেন তাদের? কারণ যে ছেলে মেয়েগুলো আজকে শিক্ষাঙ্গনে চক ডাস্টার নিয়ে শিক্ষা দান করার কথা ছিল, তারা আজকে রাস্তায়। কে নামিয়েছে রাস্তায়? এই রাজ্য সরকার রাস্তায় নামিয়েছেন। কেন তাদের শিক্ষা দেয়া যাচ্ছে না? যে ছেলে মেয়েগুলো, বাচ্চাগুলো তাদের শিক্ষা পাওয়ার কথা ছিল, তারা আজকে সেই শিক্ষা পাচ্ছেন না। আজকে স্কুলের নাম, অ্যাড্রেস প্রত্যেকের করে দিন। কেন? তবে বোঝা যাবে কোন অনুদান নিয়েছে জামিনদাবাস, সেই তবে বুঝতে পারবেন। সেই জায়গাতে ভাবতে হবে যে কেন আজকে ছেলেমেয়েরা যখন পড়াশোনা করবে স্কুলে, সেই শিক্ষকরা যখন যাবেন, সেই শিক্ষকদের কেন শুনতে হবে যে আপনি কি টাকা দিয়ে? এখান থেকেই দেখুন, একদিকে যেরকম দাগিদের তালিকা এসএসসি প্রকাশ করেছে, অন্যদিকে আবার মেডিকেলে ভর্তির সময় জমা পড়েছে ভুয়ো এসটি সার্টিফিকেট। স্বাস্থ্য দপ্তরকে তদন্ত করে আইনি পদক্ষেপ করতে বলল আদিবাসী উন্নয়ন দপ্তর। স্বাস্থ্য ভবনে জমা পড়ল 45 জনের নামের তালিকা। অভিযোগ সত্যি প্রমাণিত হলে অ্যাডমিশন বাতিল করা হবে বলে খবর স্বাস্থ্য দপ্তর সূত্রে। জাল ওবিসি শংসাপত্র বিতর্কের জল গড়িয়েছে আদালত পর্যন্ত। এদিকে সংরক্ষণের শতাংশ নিয়ে জটিলতা তৈরি হওয়ায় দীর্ঘদিন আটকে থাকার পর অবশেষে প্রকাশিত হয়েছে জয়েন্ট এন্ট্রান্সের ফল। আর এরই মধ্যে ভুয়ো এসটি শংসাপত্র দিয়ে মেডিকেলের ভর্তি প্রক্রিয়ায় অংশ নেওয়ার অভিযোগ উঠল। অভিযোগ জমা পড়েছে রাজ্য সরকারের আদিবাসী উন্নয়ন দপ্তরে। তদন্ত করার আর্জি জানিয়ে স্বাস্থ্য ভবনকে চিঠি দিয়েছে আদিবাসী উন্নয়ন দপ্তর। নিট পাশ করে ইতিমধ্যেই ভর্তি প্রক্রিয়ায় অংশ নিয়েছেন মেডিকেল পড়ুয়ারা। সেই ভর্তি প্রক্রিয়া এখনো চলছে। আর এর মধ্যেই সামনে এলো মারাত্মক অভিযোগ। রাজ্য এসটি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের অভিযোগ, ভুয়ো এসটি সার্টিফিকেট জমা দিয়ে ভর্তি প্রক্রিয়ায় অংশ নিয়েছেন 45 জন। ওই 45 জনের নাম, সিরিয়াল নাম্বার, সর্বভারতীয় র্যাঙ্ক সহ তালিকা জমা দেওয়া হয়েছে আদিবাসী উন্নয়ন দপ্তরে। একই সঙ্গে অভিযোগ জানানো হয়েছে মুখ্যমন্ত্রীর সচিবালয়, মুখ্য সচিব, অনগ্রসর শ্রেণী উন্নয়ন দপ্তরেও।
এই ৪৫ জনের নামের তালিকা আদিবাসীদের একটি সংগঠনের তরফে এসটি ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টে জমা পড়ে এবং সেই আবেদনে তারা সংশয় প্রকাশ করেন, তারা সন্দেহ প্রকাশ করেন এই ৪৫টি নাম নিয়ে, যে ৪৫টি নাম আদতে শিডিউল ট্রাইব নয় এমনটাই কিন্তু অভিযোগ আসে। ১৭ই আগস্ট এই ৪৫ জনের নামের তালিকা সহ রাজ্য এসটি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফে আদিবাসী উন্নয়ন দপ্তরে অভিযোগ জমা পড়েছে, যেখানে বলা হয়েছে এমন অনেক পদবি রয়েছে যা এসটির অন্তর্ভুক্তই নয়। আর এই অভিযোগ পাওয়ার পরই তৎপর হয়েছে আদিবাসী উন্নয়ন দপ্তর। ২১শে আগস্ট রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে চিঠি দেন আদিবাসী উন্নয়ন দপ্তরের যুগ্ম সচিব। চিঠিতে অভিযোগের তদন্ত করার আর্জি জানানো হয়েছে, পাশাপাশি অভিযুক্তদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ারও আর্জি জানানো হয়েছে। একই সঙ্গে স্বাস্থ্য দপ্তরের কাছে একটি অ্যাকশন টেকেন রিপোর্টও চেয়ে পাঠিয়েছে আদিবাসী উন্নয়ন দপ্তর। বাজারে কিনতে পাওয়া যায় মুড়ি মড়কার মতন যারা কেনে, কখনো ২৫,০০০, কখনো ৩০,০০০, কখনো কখনো ১০ লক্ষ টাকা দিয়েও তারা কি করেছেন, সার্টিফিকেট হাসিল করেছেন। যার ফলে কি হচ্ছে, একেবারে পুরো পশ্চিম বাংলায় এটা রেকর্ড চলছে। সঠিকভাবে যদি তদন্ত হয় তাহলে এরা এসটি নয়, এইটুকু আমরা হলপ করেই বলতে পারি, কারণ এর আগে বিগত আমরা বিভিন্ন জায়গায় দেখেছি এরকম ঘটনা। জানাজানি হতেই রাজ্যের শাসক দলকে নিশানা করেছে বিরোধীরা। এর জন্য দায়িত্ব কার? এর জন্য দোষীকে আমাদের রাজ্য সরকার। তাদেরকে কি করে তারা জাল সার্টিফিকেট করতে পারে? আজকে যদি আধিকারিকরা, সরকারি আধিকারিকরা যদি সেখানে না সাহায্য করতো, না মদত দিত, তাহলে তো এটা হতো না। মানে পুরোপুরিভাবে এদের ওপর তদন্ত হওয়া উচিত। এবং কে এগুলো করছে, এই যে জাল তৈরি করেছে, পুরো মাকড়সা জালের মতন যে পুরো জালি সার্টিফিকেট এই পশ্চিমবাংলায় তৈরি হচ্ছে, কে এর মাথা আছে সেটা বের করা উচিত। এসসি এসটি সার্টিফিকেট, ওবিসি সার্টিফিকেট জাল হচ্ছে কি করে? গাদা ৪৫ জন পয়সার খেলায় এবং রাজনীতির নানান খেলায় এসসি এসটি ওবিসি সার্টিফিকেট অদল বদল, এবং দুয়ারে সরকারের নামে কার্যত সরকার বেআইনি, বেঠিক, বিপজ্জনক সার্টিফিকেট দেয়া নেওয়ার কারবার করেছে। ভোট এসে গেছে, দুটো সার্টিফিকেট পাইয়ে দিলাম, আমাদের ভোট দিও। বিরোধীদের পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তারা সজাগ আছে, তাতে রাজ্য সরকার দ্রুততার সঙ্গে, সততার সঙ্গে উদ্যোগ নিয়েছেন, যখনই চোখে পড়েছে, ধরা পড়েছে। এদিকে স্বাস্থ্য ভবন সূত্রে খবর, এখনো এমবিবিএস এর ভর্তি প্রক্রিয়া চলছে। রাজ্যে ডাক্তারির ভর্তির প্রথম রাউন্ড কাউন্সিলিং এ ৪৫ জন ভুয়ো এসটি সার্টিফিকেট ব্যবহার করে ভর্তির অভিযোগ জমা পড়েছে স্বাস্থ্য শিক্ষা দপ্তরে। সংরক্ষিত আসরে ভর্তি প্রক্রিয়া সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকের উপস্থিতিতে করা হয়। এই ধরনের অভিযোগ উঠলে খতিয়ে দেখা হবে। খুঁজে পাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা নেই। অভিযোগে যতজনের নাম লেখা আছে তাদের সমস্ত নথি যাচাই করতে সংশ্লিষ্ট দপ্তরকে দেওয়া হয়েছে। যদি অভিযোগ সত্য প্রমাণিত হয় তাহলে অ্যাডমিশন বাতিল করা হবে। অতীতেও এমন ভুয়ো সার্টিফিকেট জমা দেওয়ার পর বাতিল হয়েছে, পদক্ষেপও নেওয়া হয়েছে। এবছর এমবিবিএস এর কাউন্সিলিং এ এসটি কোটায় মেধা তালিকাভুক্ত হয়েছেন ২৩২ জন। এর মধ্যে ৪৫ জনেরই সার্টিফিকেট নিয়ে উঠে গেল প্রশ্ন। সন্দীপ সরকার, সুদীপ্ত আচার্য, দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ।